এরপরে এটা নিয়ে আমরা কথা বলতে বলতে কি হলো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হলো। আইসিটি অ্যাক্টের যে দুটো ধারা ছিল সেটাকে পুরো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ছড়িয়ে দেওয়া হলো এবং খুব ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে দেওয়া হলো। সেখানে দুটো ল, ফলকার টুর যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস থেকে কথা বললেন, তিনি বললেন যে দুটো ধারা বাতিল করতে হবে, আর 8টা ধারা সংশোধনের কথা কিন্তু উনি বলেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন হওয়ার আগেই। তারপরে আমরা যেটা দেখেছি, আমি আরেকটু পেছনে যাচ্ছি, আপনাদের নিশ্চয়ই রসরাজের কথা মনে আছে, 2016 সালে ওনার মামলা হচ্ছিল। এখনো আমি 2 বছর আগের কথা জানি যে উনি এখনো কোর্টে যাচ্ছেন, হাজিরা দিচ্ছেন। এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটা মামলা, যদিও রসরাজের কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই। আচ্ছা, তারপরে আপনারা দেখেছেন যে মানহানির মামলা হয়েছে কার বিরুদ্ধে? মাহফুজানা ভাইয়ের বিরুদ্ধে হয়েছে। খেয়াল আছে কিনা আপনাদের? তো এইভাবে আমাদের চলছিল। এখানে আরেকটু কথা বলবো আমি যে ভারতে একটা অ্যাক্ট ছিল 66A, সেটা কিন্তু 2015 সালে ভারতের সুপ্রিম কোর্ট এটা বাতিল করে দিয়েছে। আমাদের বাংলাদেশেও আইসিটি অ্যাক্ট নিয়ে আপনার রিট হয়েছিল, কিন্তু সেটা আমাদের কোর্ট খারিজ করে দেয়। পার্থক্যটা খেয়াল করেন। তারপরে ডিএসএ এর কথা যেটা আমি বলছিলাম, ডিএসএ তে আসি। ডিএসএ নিয়ে আমরা খুব কনসার্ন ছিলাম এবং এই যে রিপোর্টার্স উইদাউট বর্ডারের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সেখানে কিন্তু আমরা প্রতি বছর পিছিয়ে যাচ্ছি, আমাদের অবনমন ঘটছে। সেই ক্ষেত্রে দেখা গেল যে ইলেকশনের আগে 2018 সালেও ইলেকশনের আগে ডিএসএ প্রণীত হচ্ছিল, 2023 সালে ইলেকশনের আগে আবার সিএসএ প্রণীত হলো। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রুল অফ ল, রুল অফ ল কোনটা? আইনের শাসন 39, সেখান থেকে কি করা হলো,